সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এস এস সাব্বিরের বিশেষ লাইভে। এই মুহূর্তে একটা চমকপ্রদ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। সেই চমকপ্রদ ইনফরমেশনটা হচ্ছে এটা, যে পাকিস্তানের অর্থায়নে উসমান হাদিকে হত্যা করা হয়েছে। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলেও এইটা নিয়ে বিস্তারিত তথ্য জানবো। এই মুহূর্তে রয়েছেন আমার সাথে রাশেদ হায়দার ভাই। রাশেদ হায়দার ভাই, আপনাকে স্বাগত আমার অনুষ্ঠানে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি রিসেন্টলি অভিযোগ করেছেন পাকিস্তানের অর্থায়নে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এইটার সূত্রটা যদি একটু বলতেন আমাদের। আমার কাছে যতটুকু ধন্যবাদ এস এ সাব্বির, এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন। আমার কাছে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করেছে, যে ফয়সাল, প্রথমে একটু বলে ফয়সালটাকে। এখন তোমার যেই আমাদের যে জুলকার নায়ের সায়ের বলছেন, সে হঠাৎ করে বলছে যে 1 ঘন্টার ভিতরে, মানে হাদিকে গুলি করা 1 ঘন্টার ভিতরে বলা হলো কি এই ছেলে ছাত্রলীগ করতো এক সময়। তো ছাত্রলীগ তো এরকম সাদেক কাইয়ুমও ছাত্রলীগ করছে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন যারা ডাকসুতে আছে সব ছাত্রলীগ করছে, একসময় লুঙ্গির নিচের ছাত্রলীগ। এই ছেলেও ছাত্রলীগ করছে, ওয়েল এন্ড গুড, আমি অস্বীকার করি, এটা করছে। ছাত্রলীগ করার পরেও গত নভেম্বরে, অক্টোবর বা নভেম্বর মাসে তাকে 17 লাখ টাকা সহ 2টা রাইফেল পিস্তল সহ তাকে পুলিশ ধরে। এই ছেলেকে ছাড়ায় কে? বিএনপির এক এমপি পদপ্রার্থী, উনি ছাড়ায়। ওর উকিল ছিল তোমার কি বলে শিশির মনিরের ফার্মের একজন উকিল, তারা ছাড়াইছে। তার মানে জামাত কানেক্টেড আছে। জামাতের আমিরের ছেলে তার সাথে হাদিকে পরিচয় করাই দিল। সাদেক কাইম পুরা ইলেকশনটা চালাইছে ওই ছেলের মোটরসাইকেলের পিছনে বসে। ওই ছেলে হাদির পিআর টিমের কাজ করছে এতদিন, বিভিন্ন জায়গায় হাদির সাথে ছবি আছে, ইনকলাব মঞ্চে গোপনে কথা বলার ছবিও আছে। সেই ছেলে এখন গুলি করলো। তাহলে এখন সেই ছেলে যদি গুলি করে, তাহলে সে যদি ছাত্রলীগ হয়, ছাত্রলীগ তো পাইলেই আপনারা ধরে নিয়ে যাচ্ছেন না, মাইরা লটকাই দিচ্ছেন। তাহলে এত বড় ছাত্রলীগের পোলা আপনারা চিনলেন না। আবার এখানে জুলকারনাইন সাইর কি বলতেছে যে এই ছেলে বিভিন্ন সময় বিভিন্ন চেহারার পরিবর্তন করছে। ওর এই অংশটুকু শুনে আমি মনে করলাম যে বাবারে, কোটি কোটি টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি। পরে যায় শুনলাম কি জানো, কখনো সে আমার মতো ছোট চুল, কখনো একটু বড় চুল, কখনো মুছ রাখছে, এই অবস্থায়। এখন আমি যদি তোমারে কয়েকটা ছবি দেখাই, এখন তুমি তাহলে বলতে পারো যে এইটা কে। আমি তোমাকে দেখাচ্ছি একটু। এই লোকটাকে এখন মুছ রাখা হয়েছে, এই লোকটাকে দেখো। এটা আপনি? এটা আপনি মোচে আছে আমি, ঠিক আছে না? তো এখন আমি হচ্ছে যে মোচে আমি, আবার এই যে আজকে আমি, সবই তো আমি। এক এক লুক। আপনি তো আমি চেহারা তো আমি এবার চুল লম্বা রাখি ছোট রাখি, তাতে কি চিনা যাবে না? যাবে। এবং সবচেয়ে বড় রিপোর্ট যেটা, জুলকারনাইন সায়ের এই ঘটনাটা ঘটার আরো 1 সপ্তাহ আগে নাকি প্রায় 80 লক্ষ টাকা পেয়েছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বাংলাদেশের হাবিব ব্যাংকের মারফতে। হাবিব ব্যাংক তো পাকিস্তানে, তো ওটা বাংলাদেশে আসলে কেন? পাকিস্তান, ঢাকায় আছে মতিঝিল শাখা। আচ্ছা, মানে প্রত্যেকটা রাষ্ট্রের যে একটা স্টেট ব্যাংক থাকে, মানে স্টেট অথরিটি ব্যাংক। হাবিব ব্যাংক এই মুহূর্তে 2টা শাখা, একটা চট্টগ্রামে, একটা মতিঝিল, ঢাকায় কাজ করতেছে হাবিব ব্যাংকের মাধ্যমে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে ফয়সালের বাসা এবং ওর বোনের বাসা থেকে যেসব চেক উদ্ধার হয়েছে বলে বলতেছে, যে 172 কোটি টাকার চেক, সেই চেকের মধ্যে 29টা চেক, তার মধ্যে 15টা চেক হচ্ছে তোমার এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ও মাই গড। এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের 4টা শাখা আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। এবং এই 15টা চেকের কিছু আছে ঢাকার, কিছু আছে রাজশাহী থেকে এই চেক। আর বাকি যে 13টা বা 14টা চেক, ওগুলো আবার হাবিব ব্যাংকের চেক। এখন এগুলা কেন প্রকাশ করা হয় না? এগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না। দেখো এখন কাহিনী, আজকে আবার আমি গতকালকে এগুলো নিয়ে কিন্তু ভিডিও করছিলাম, এরপরে আজকে বলা হচ্ছে যে ঢাকা ব্যাংকের চেক, ঢাকা ব্যাংকের চেকে 176 কোটি টাকা। তাহলে আপনারা আজকে কেন বললেন ঢাকা ব্যাংকের চেক 176 কোটি টাকা? এতদিন বলেন নাই কেন? আমি তো গতকালকে আপনাকে ব্যাংকের নাম সহ বলে দিয়েছি কোন ব্যাংকের কত টাকার চেক। এখন বলেন নাই কেন? এতদিন বলেন নাই কেন? এবং ঢাকা ব্যাংকের চেক, যা ঢাকা ব্যাংকের চেক ওরা বলতেছে 100, কিন্তু আমি আরেকটা বলছিলাম 62 লক্ষ টাকা যেটা পাওয়া গিয়েছিল এর ব্যাংকে, ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে,
সেইটাও নাকি এনবিপিএল মানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের একটা অ্যাকাউন্ট থেকে গেছে। এই ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাদের? বা আপনারা যে চেকগুলো পাইছেন বলতেছেন, যে চেকে লেখা আছে ওই চেকে নাম লেখা আছে কার, কোন ব্রাঞ্চ, কোন ব্যাংক, এগুলো লেখা আছে, এগুলো সব তুলে দেন না কেন আপনার পত্রিকাতে? সেই দিনই দিয়ে দিতেন ওই লোকগুলোর অ্যারেস্ট করতে, যে এত লক্ষ এত কোটি টাকার চেক করতে। এবং সমস্ত চেক যতগুলো চেক আছে 40 লাখ, 50 লাখ, 30 লাখ, এত বড় অ্যামাউন্টে? হ্যাঁ, এবং সব অ্যাকাউন্ট পে চেক, মাই সবগুলো গড। চেকে অ্যাকাউন্ট পে চেক। তার মানে চেকটা অন্য কেউ ক্যাশ করতে পারবে না, প্রতিটা চেকের উপরে আবার দাগ দেওয়া আছে অ্যাকাউন্ট পে, এসি চেক লেখা আছে, ব্ল্যাঙ্ক, কারো নামে না, এগুলো ব্ল্যাঙ্ক চেক। তাহলে এই চেকগুলো কোথায় গেল, কার কাছে গেল, কেমনে গেল, এই ছেলের কাছে কিভাবে গেল, এটা প্রশ্ন জাগে কিনা? তাহলে এতদিন প্রকাশ করলো না, যেই মাত্র আমার ভিডিওটা আমি করে দিলাম সেই মাত্র বললো কি ঢাকা ব্যাংকের চেক এগুলা। আসলে কি ঢাকা ব্যাংকের চেক নাকি পাকিস্তানের সেই দুইটা ব্যাংকের চেক? এবং এনবিপিএল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, যদি এটা ঢাকা ব্যাংকেরই হয়, ঢাকা ব্যাংকের ম্যানেজিং বোর্ডের সাথে কিন্তু অনেক বিএনপি নেতাও জড়িত। হ্যাঁ, সাদেক হোসেন খোকার ব্যাংক, এটা সাদেক হোসেন খোকার ব্যাংক, ওনার ব্যাংক। আচ্ছা, ওনাদের মানে শেয়ার আছে। পাকিস্তান কি, তার মানে পাকিস্তান কি সামহাউ ওদের অপকর্ম বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে? এখন আমার মনে হচ্ছে যে পাকিস্তান নিজের অপকর্মটা বিএনপির ঘাড়ে চাপাচ্ছে। কারণ হচ্ছে যে এইটা যখন এখন আজকে ফ্লাশ হইলো, কালকে হয়তো ওই যে ওই তারেক জিয়া আসতেছে, সুতরাং এগুলো একটা ঠেকাইতে হবে, একটা মিছিল করাইতে হবে, যে কোনো একটা অঘটন ঘটাইতে হবে, যাতে দোষটা তারেক জিয়ার ঘাড়ের উপর পড়ে, বিএনপির উপর পড়ে। কারণ এরা তো প্রথমে চেষ্টা করছে খুব জোরে আওয়ামী লীগের ঘাড়ে, আওয়ামী লীগের না, প্রথম চেষ্টা করছে এরা মির্জা আব্বাসের ঘাড়ে চাপাইতে এই হত্যাকাণ্ড। পরে যখন দেখলো যে এটা কোনোভাবে চাপানো যাচ্ছে না, সবাই সন্দেহ করছে, তখন যায় নিয়ে গেছে আওয়ামী লীগ, এরপরে নিয়ে গেল ইন্ডিয়া। কিন্তু আসলে তো ইন্ডিয়া কেন? আবার বলা হচ্ছে কি যে এই ছেলে ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে ইন্ডিয়া যদি যায়, ভাই আমার একটা কথা শুনো, তুমি ইন্ডিয়াতে চলে গেলা, বর্ডার কার বর্ডার পার হইলা? বাংলাদেশ বর্ডার তো ক্রস করতেছে নাকি? নাকি বাংলাদেশ বর্ডার ক্রস করে বিমান দিয়ে চলে গেছে, প্যারাশুট দিয়া? তেমন তো না। তাহলে আমাদের বর্ডার গার্ড কোথায়? ওরা খবর পাইলো না কেন? বিজিবি কোথায়? নাকি পুলিশের হাতেই আছে, যে পুলিশ কয়েকদিন পরে ক্রস ফায়ার করে ফালাই দিয়া বলবো যে ও পালাইতেছিল, আমরা ওকে গুলি করছি। এর মধ্যে যে হিন্দি ছবির মতো হইতে পারে যে দুইটা গুলি করবে, একটা পুলিশের গায়ে লাগবে। আমার কাছে যেটা সন্দেহ লাগতেছে, কোন একটা তথ্য মনে হয় বাংলাদেশের মানুষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এরকম কি? হ্যাঁ, ওই তথ্যটাই যে এই ছেলে যে পুলিশ হেফাজতে আছে, এই তথ্যটাই আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কারণ হচ্ছে পুলিশ হেফাজতে মানে কি জানো, এটা যেহেতু আইএসআই করাইছে এই ঘটনাটা, হাদিকে মারাইছে কিন্তু আইএসআই। তুমি আমারও বলতে পারো ভাই আইএসআই এর কি স্বার্থ? এখন দেখো আইএসআই এর কি স্বার্থ বলি। বাংলাদেশে একটা ইলেকশন আসতেছে, প্রত্যেক ইলেকশনের সময় কিন্তু একটা জুজু দেখানো হয় ভারত বিদ্বেষী, মানে ভারত খেয়ে ফেলাবে যদি বিএনপি না আসে, জামাত না আসে। আর বিএনপি জামাতের মূল রাজনীতিটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে কথা বলো, ভোট পাবেন আপনি। এটা হচ্ছে যে বিএনপির রাজনীতি বা জামাতের রাজনীতি। এখন তাহলে ভারত বিদ্বেষী হইতে গেলে ভারত বিদ্বেষী কথাবার্তা তো কাউরে না কাউরে দিয়ে বলাইতে হবে। এনসিপির এই পোলাগুলাকে ওই যে পয়সা ঢালছে কারা? আইএস, পাকিস্তানের সেনাবাহিনী সহ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা পয়সা ঢালছে, তোমরা ভারতের বিদ্বেষী গালি দাও, তোমরা ভোট পাবা। এখন এটা গালি দিতে দিতে কতদিন গালি দেওয়া যায়, এক পর্যায়ে একটু স্থিমিত হয়ে যায়, তখনই ওরা করলো কি একটা টার্গেট করলো যে হাদিরা মাইরা ফেলো। হাদিরে মারলে কি হবে? হাদিরে মারছে কারা? ইন্ডিয়া। কারণ কি ইন্ডিয়ার বিরুদ্ধে তো হাদি সবচেয়ে বেশি কথা বলছে, সুতরাং হাদিরে মেরে ফেলছে, বিদ্বেষটা আবার চাঙ্গা করা গেল। হ্যাঁ, বিদ্বেষ আবার চাঙ্গা করা। এখন এমন হইতে পারে যে 30 তারিখের ভিতরে আরো 2-4টা ফালাই দিবে। এখন ফালানোর রাস্তায় আমাদের যে গণ অধিকার পরিষদের রাশেদ তো বলেই ফেলছে যে 50 জনকে এরকম টার্গেট করা হয়েছে। তো এক এক করে তো আমরা দেখছি এরকম হচ্ছে, ও কিন্তু এখনো তথ্য ক্লিয়ার করে নাই কারা, কখন, কোথায়। হ্যাঁ, এবার সবচেয়ে মজার বিষয় দেখো, এই যে 20 জনকে নাকি অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে এবং গার্ড দেওয়া হচ্ছে, কেন 20 জনকে? রাশেদ তো 50 জনের কথা বলছে, কেন 50 জনের দেওয়া হচ্ছে না? তাই তো। এখন হাদির ভাই, হাদিকে মারছে, হাদির মারা গেছে, ওকে ঠিক আছে, ওটা গেলাম না। হাদির বোনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে।
আচ্ছা। হাদির পুরা পরিবারকে পুলিশ প্রোটেকশন দেওয়া, তার মানে কি হাদির পুরা পরিবারকে কি এখন মারার টার্গেট? হাদির যে ফুল এরকম তো ফ্যামিলি মেরে হওয়ার ফেলবে সুযোগ নেই। না? তাহলে মানে হাদির পরিবারে এখন পুলিশ প্রোটেকশন কেন? গানের লাইসেন্স কেন? অমুক কেন? তমুক কেন? তার মানে এটা পুরোটাই আইএসআই এর সাজানো একটা গেম। পুরোটা ওদের সাথে সাজানো। আইএসআই ওদের পরিবারের সাথে আইএসআই এর কানেকশন আছে। হ্যাঁ, এবং বটে। সবচেয়ে মজার বিষয় আজকে হাদির বড় ভাই একটা বক্তৃতা দিছে, একটা কনফারেন্স, এই সম্ভবত প্রেস কনফারেন্স বা এরকম কিছু ছিল, আমি যেটা ভিডিওটা ফেসবুকে দেখলাম। ওখানে সে বলতেছে যে আপনার সময় আছে আর 90 দিন, আপনি বিচার করবেন কেমনে? ঘটনা তো ঘটাইলেন আপনি, আবার আপনি কি বিচার করবেন? তার মানে কি তার হাদির ভাই বলছে ঘটনা তো আপনি ঘটালেন, কারে বলছে? ঘটনা কে ঘটাইলো? কে 90 দিন আছে? ডাক্তার ইউনূস আছে 90 দিন। ঘটনাটা তার মানে ঘটাইলো মুখ কে? তার মানে মুখ ফুসকে সত্য কথাটা বলেই দিল। সত্য কথা বলল। হুম। আচ্ছা, আরেকটা বিষয়। এই যে আজকে কামরান সাইদ উসমানী নামক পাকিস্তান মুসলিম লীগের একজন বলছে, ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দিবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সর্বপ্রথম হচ্ছে যে এই ভদ্রলোকটা কে? লবডঙ্কা। সে কে? সে এখন তো কোনো আমি মিনিস্টার না। না, সে কোনো এখন আমি প্রতিরক্ষা মন্ত্রী না। এখন আমি জাস্ট এইখানে স্ট্যান্ড খালি যেটা বলতেছে। আমি বলতেছি তোমাকে, হুম। যে পাকিস্তান যদি ইন্ডিয়ার দিকে কামান দাগায় আর ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে কামান দাগায়, তাহলে রাশিয়া সরাসরি পাকিস্তানের দিকে কামান দাগাবে এবং ব্রিটেন সরাসরি পাকিস্তানের দিকে কামান দাগাবে। আমিও তো ব্রিটিশ নাগরিক, আমি বললাম। এটা বলার আপনি কে? এটা বলার আমি কে? সেটা যদি প্রশ্ন হয় তাহলে ওই ঠিক বেটাকে, একই ওই বেটাকে বটেই। কামান কি ওর এটাই তো হাতে? কথা। কামান কি ওর হাতে? গোলা কি ওর হাতে? পাকিস্তান জানে না? এতই যদি পাকিস্তান দাগাইতে পারতো, তো এতদিনে তো ইন্ডিয়ার কয়েকটা অংশ ভাঙে নিয়ে যেতে পারতো। একদম, একদম। পাকিস্তান থেকে ভাঙিয়ে নিয়ে যেতে পারতো না। এখন একটা কথা দেখো, বলা হয় যে এইবারের যুদ্ধে ইন্ডিয়ার ৬টা রাফায়েল ধ্বংস করছে কে? পাকিস্তান। ৬টা রাফায়েলের ছবি দেখাইলেন না কেন আপনারা? আচ্ছা। টোটাল ৬টা রাফায়েলের ছবি তো দেখাইতে হবে যে হ্যাঁ, একটা অন্তত রাফায়েল অন্তত গেছে, এটা স্বীকার করছে সবাই। আর অন্তত একটা একটা রাফায়েল স্যাটেলাইট গেছে, ইমেজ। একটা বিমান গেলে সমস্যাটা কোথায়? এরকম যুদ্ধ বিমান তো এই যে দুবাইতে এইবার তো ৩টা ৪টা বিমান গেল গা পইরা। ফ্রান্সও রাফায়েল পরে ভাঙছে, এরকম আছে না? একটা স্যাটেলাইট ইমেজ তো দিতেই পারতো। হ্যাঁ, যে না, ওরা তো ভূপাতিত করছে ওদের দেশের মাটিতে বলল। তাহলে ওদের দেশের আরে মাটি থেকে দেখাও। ওদের অবস্থা তো এরকম, ওই যে ইরাকে যখন ইনভেনশন করলো আমেরিকা, মাস ডিস্ট্রাকটিভ হুম, ওয়েপন আছে বইলা। কিন্তু শেষ পর্যন্ত হুম, কিছু দেখাইতেও পারে নাই, বলতেও পারে নাই। পাকিস্তানের অবস্থা ওইরকম। এখন পাকিস্তান, একদমই তাই, পাকিস্তানের বোমা ইন্ডিয়ার একদমই দিকে, তাই। আমিও মানিয়ে নিলাম, ঠিক আছে বাবা বোমা তো মারবেন, তা আপনি ইন্ডিয়াতে বোমা মারবেন, ইন্ডিয়ার কাছে S-400 আছে, হ্যাঁ, ওগুলা দিয়ে আপনার বোমাগুলারে ওরা নিষ্ক্রিয় করবে। বাংলাদেশের উপরে ইন্ডিয়া যেগুলা মারবে সেগুলা আপনি কিভাবে নিষ্ক্রিয় করাইবেন? আপনাকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন অবস্থা। এই পতাকাটা বাংলাদেশের পতাকা। এই হুম, পতাকাটাকে অবমাননা করা হয়েছে। পতাকার ভিতরে এই দেখেন চাঁদ আর তারা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে, ভারত যদি পাকিস্তানের দিকে নজর দেয়, সরি, ভারত যদি সত্যি বাংলাদেশের দিকে নজর দেয়, তাহলে তুই কি জন্য বাংলাদেশের পতাকাটা অবমাননা করলি? এই যে এই ব্যক্তিই তো বলছে মিসাইল দিবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যক্তিই তো বলছে মিসাইল দিবে। তাহলে তুই বলতেছিস ভারত নজর দিছে পাকিস্তানের দিকে, তুই বলতেছিস ভারত নজর দিছে বাংলাদেশের দিকে। তাহলে পতাকাটা অবমাননা তো তুই করতেছস, পাকিস্তানের দিকে তো বাংলাদেশে তুই নিয়ে যাচ্ছস, তা আবার পূর্ব পাকিস্তান ট্যাগ দিয়া। তাহলে এখানে কি ওরা ডুয়েল গেম খেলতেছে না? ওরা অবশ্যই এটা তো, বলতেছে, ওরা আমি ডুয়েল গেম আরেকটা কেন জিনিস দেখাই। খেলতেছে? ও বলতেছে ভারত যদি নজর দেয়, পাকিস্তান ক্ষেপণাস্ত্রগুলোর জবাব দিবে। এখন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র জবাব দিবে কিসের হয়ে? বাংলাদেশের হয়েই তো, তাই না? তো সেটাকে তুমি নিজে আবার পূর্ব পাকিস্তান হিসেবে তুমি নিজে আবার ইয়ে করতেছো, পতাকা অবমাননা করতেছো। তো সেই দায়ভার কার? এটা তো বললাম যে সে পাগলের প্রলাপ বলতেছে, কেউ একজন যোগাযোগ করে দেখো তাকে একটু আনা যায় কিনা। যদি তারাই কখনো ও, কন্ট্যাক্ট করে আনা যায়, তাহলে আমিই তারে জিজ্ঞেস করতাম যে তুমি কে হে বাবা? আমি আপনাকে এইটুকু বলতে পারি যে এই ব্যক্তিটা
জাস্ট বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে নষ্ট করার জন্য কাজ করছে। কেন? হ্যাঁ, কারণ যদি আমি মেনে নিলাম ভারত নজর দিছে, তাহলে ভারত কি কি আকাম করতেছে তোমাদের সেই দিকে নজর থাকার কথা, ঠিক কিনা? তো তুমি সেটা অবশ্যই। না করে তুমি বাংলাদেশের পতাকা টান দিয়ে দিলা, তুমি বাংলাদেশের পতাকা অবমাননা করে দিলা, তুমি বাংলাদেশের পতাকায় চাঁদ তারা লাগায়া পুরো দেশের আইডেন্টিটি চেঞ্জ করে দিলা পূর্ব পাকিস্তান লাগায়া। মানে এটা কি? তাহলে নজর কে দিচ্ছে? নজর অবশ্যই পাকিস্তান দিচ্ছে। ওরে বলা হয়, দোষ চাপাচ্ছে ভারতের ঘাড়ে। ওকে বলা উচিত যে তুমি আগে বেলুচ শান্ত করো তোমার। ওর এটাই, বেলুচ শান্ত করুক। ও পারলে ভারত থেকে যে কাশ্মীরের যে অর্ধেক ভারতের কাছে আছে ওইটা দখল করে দেখাক। বাংলাদেশ নিয়ে ওরে চিন্তা এটাই করা তো বাদ বলছি। দিক। ও নিজের দেশ নিজে কিভাবে বাঁচবে সেটা চিন্তা করুক। এখনো আমার দেশের সেটাই, 1 টাকা সমান পাকিস্তানিদের 3 টাকা। সে কিভাবে তার দেশের কারেন্সি আমার সমান আনবে সেটা চিন্তা করতেও। সেটাই। তো এই ব্যক্তিটাকে নিয়ে বাংলাদেশের কিছু ছাগল আছে মানে প্রচুর লাফালাফি করতেছে। হ্যাঁ? এরা মানে বাংলাদেশের ব্যাপারটা এমন হয়ে গেছে, বাংলাদেশের আমার দেশের কূটনীতি নিয়ে যদি আমি কথা বলি আমারে ট্যাগ লাগায় দিবে ভারতের। অথচ একটা জিনিস বুঝতেছে না ভাই, এটা আমার দেশ। এটা আমার দেশের কথা আমি বলবো। মানে ভারত কি আর পাকিস্তান কি? আমার বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো। আমি কথা তাই বলবো, না? সেটাই তো। হ্যাঁ, তুমি কে? ওই বেটা কে? এটা হচ্ছে মানে কোনো কাজ তো নাই আর পাইক্কাদের। পাকিস্তানিরা এখন হচ্ছে যে এই যে বাংলাদেশে কিছু বঙ্গু মোমেন আছে, বঙ্গু মোমেন অশিক্ষিত মাদ্রাসা ছাপ পোলাপাইন, ছাপরি মার্কা পোলাপাইন, এদেরকে ওই যে ধর্মের দোহাই দিয়া বাস। এই যে আজকে তুমি আরেকটা জিনিস দেখছো কিনা আমি জানি না। দুঃখিত, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো কোনো প্রবলেম হয়েছে। আমরা দাদাকে আবার নিয়ে আসবো। সরি, রাশেদ ভাইকে আবার নিয়ে আসবো। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এই মুহূর্তে কানেক্ট হতে পারছি না। যাই হোক, যেটা বলছিলাম সুপ্রিয় দর্শক, এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, পাকিস্তান মিসাইল দিয়ে দিবে, ভারত আক্রমণ করার জন্য, দিন শেষে ইউজ হবে কারা? আপনি আমি আমরা সাধারণ বাঙালিরা ইউজ হবো। দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ভাইকে হারিয়ে ফেলেছিলাম। এখন আবার পুনরায় আমরা যুক্ত করতে পেরেছি। ভাই কি হলো বুঝলাম না, হঠাৎ করে এখানে মনে হয় সাইবার হামলা হলো কিনা। এনিওয়ে, সাইবার হামলা যেমন ধরো তুমি এই যে একটা ছবি দেখো, এই ছবিটা একটু দেখাও যদি পারো তুমি। একটা ছবি দিলাম তোমাকে, আচ্ছা, ছবিটা আমি একটু দর্শকদের দেখাচ্ছি। ওমা, দেখাও এটা কি? কি ২ বলে লক্ষ শুনো। আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীর জান নেওয়া হবে। বাংলাদেশের কোন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী থাকতে দেওয়া হবে না। প্রকাশ্যে গণহত্যার হুমকি। অথচ আমাদের সেনাপ্রধান কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাতে চেয়েছে? আমরা একটু এটার বিশ্লেষণ জানতে চাই। এখন দেখো 2 লক্ষ নেতাকর্মী হত্যা করবে, সরাসরি হত্যার হুমকি দিচ্ছে এই লোক। হুম, এরপরও তাকে অ্যারেস্ট করা হয় নাই। তাহলে সেনাপ্রধান যে বললেন যে জানমালের নিরাপত্তা সবার উনি দিবেন, উনি হুম, সবার জানমালের নিরাপত্তা দিবেন, তার কারণ কি? এবং একটা জিনিস তুমি একটা জিনিস খেয়াল করো যে ওই যে আমাদের ছিল না, কি বলে, আমাদের ডাক্তার ইউনূস সাহেব যে হাদির জানাজার দিন গেল, মনে আছে? হুম, হুম, হুম। সেদিন কি বলছিল যে হাদির রেখে যাওয়া কাজ বা হাদির ইচ্ছাগুলো আমরা পূরণ করব। তা হাদির ইচ্ছা কি ছিল? হাদির ইচ্ছাই তো ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা। হাদি তো প্রকাশ্যে বলতো যে আওয়ামী লীগ নেতাকর্মী যেখানে পাও সেখানে মাইরা ফেলাও, তাহলে উল্টে এখানে রট্টা। বাংলাদেশপন্থী কার্যক্রম তো বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, এখানে এবং ঠিকই হাদি তো তো ছিল যে পাকিস্তানপন্থী পুরো হাদি ছিল আইডিওলজি পুরোপুরি বাস্তবায়ন ইয়ের করা হচ্ছে। পন্থী, স্বাধীনতা বিরোধী। হাদি স্বাধীনতা বিরোধী ছিল। হুম, তার মানে এগুলোই তো, একদম। এগুলোই কি পূরণ করার জন্য ডাক্তার ইউনূস বলছে যে হাদির ইচ্ছা পূরণ করবে? এখন আবার বলা মনে হচ্ছে হয় হাদির জীবনী বইয়ে পত্রে আনবে। তো হাদির জীবনী বইয়ে পত্রে কি আনবে? যে টিনের চালে কাউয়া, অমুক আমার সাউয়া, এসব কথা। এসব ভাষাগুলো এগুলোই আনতে হবে। এগুলোই তো আনার চেষ্টা চলতেছে। তার মানে কি ভবিষ্যতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এমন এমন কিছু জিনিস আসবে যেটা শিখলে সাধারণ ছেলেমেয়েরা আরো উগ্র হয়ে যাবে, বেয়াদব হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, এই গালাগালি ধরনের আনবে আর কি। সেন্টিমেন্ট, এই ধরনের সেন্টেন্স গুলাকেই নিয়ে আসা হবে। মানে কি ধরনের মানে কি বলবো, সাইকোপ্যাথ হলে ভদ্রতার লেশ মাত্র না থাকলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। সেটাই। যাই হোক, আজকে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে ২০ মিনিট সময় চেয়ে নিয়েছি। অলরেডি ২০ মিনিট হয়ে গেছে। যাওয়ার আগে আমরা কিছু কমেন্ট নিতে চাই।
এবং এই কমেন্ট গুলোর উত্তর আপনারা দিবেন, আপনি দিবেন বিশেষ করে। পাকিস্তানিদের সাথে কখনোই আমাদের আপোষ নেই, তারা একাত্তরের শত্রু, তারা চিরজীবন শত্রু। আপনি স্বাধীনতার পক্ষে, আমি আপনার পক্ষে, আপনি স্বাধীনতার বিপক্ষে, আমরা আপনার বিপক্ষে। এবার আপনি যেই হন, হ্যাঁ এমনটাই তো হওয়া উচিত রাশেদ ভাই। অবশ্যই এমনই হওয়া উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সারা ইউরোপ থেকে রাশিয়া পর্যন্ত সবাইকে জ্বালাইছে। এখন পর্যন্ত জার্মান যত ভালো, জার্মান লোকরা কিন্তু এখনো ইউরোপের নাগরিকরা খুব একটা ভালো পছন্দ করে না। একদমই আমরা এতগুলো প্রাণ দেওয়ার পরও পাইক্যাদের সাথে আমরা একসাথে ভাত খাবো, এটা তো হইতে পারে না। একদমই তাই। শুধু তাই না, এখনো পর্যন্ত আমাদের ৩০ লক্ষ শহীদের বিচার কিন্তু হয় নাই। আন্তর্জাতিক না, আদালতে বিচারটা চলমান। ওরা রাষ্ট্রীয়ভাবে মাপও চায় নাই। কিন্তু জামাত কিন্তু এখানে একটা প্যাচ খেলতেছে। তারা কিছু বলে, বলে কি ৪৭ থেকে মানে এখন পর্যন্ত আমরা যত ভুল করেছি সেটার জন্য তারা নাকি মানে মাপ চায়। কিন্তু কথা হচ্ছে বিগত সময় গোলাম আজম, নিজামী এরাও মাপ চাইছে। মাপের সমস্যা নাই। পয়েন্ট হলো তারা মাপ চাওয়ার আগে তারা যাদেরকে সহযোগিতা করছে সেই পাকিস্তান কি রাষ্ট্রীয়ভাবে মাপ চেয়েছে সেটা। ৭১ এর গণহত্যার জন্য? এবং ৭১ তারা ৪৭ কিসের ৪৭? ৪৭ তো আমরা ছিলাম না। ৪৭ কি আমরা ছিলাম? ৪০ ওই যে পূর্ব পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ না, থেকে না, না, ব্রিটিশ আমি তো থেকে ওইটাই আলাদা হয়ে মানি না। ওই ৪৭ তো আমি ছিলাম না। তুমি ৭১ গণহত্যা করছো। এখন ওদের কথা হচ্ছে যে বাচ্চা ওই জন্মের আগেই উনি বাচ্চার নাম ঠিক করতেছেন, এরকমই অবস্থা নাকি? এরকমই হয়তো ভোটে জেতার যে জন্য এই আমাদের ধরনেরই একটা কৌশল শহরের করতেছে। ভাষায় বলে যে ছাগল জবাই করার আগে ছাগলের বিচি নিয়ে টানাটানি করে যে কোনটা কে খাইব। একদমই তাই। শুধু তাই না, এই বাংলাদেশটাকে জামাতের অবস্থা সেম। বাংলাদেশ বাংলাদেশের কিছু মানে মাথামোটা মানুষদেরকে ব্যবহার করে মাঝখান দিয়ে ভারত তার বাংলাদেশের ভিতর কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করার জন্য কিছু মাথামোটা বাংলাদেশীদেরকে ব্যবহার করবে পাকিস্তান। আর এইটা করার জন্য পাকিস্তান পশ্চিমাদের কাছ থেকে ভালো অ্যামাউন্ট পাইছে, এটা বোঝাই যায়। তা না হলে এই হাবিব ব্যাংকের মাধ্যমে এত টাকা বাংলাদেশেও কেন দিবে? তার এটাই। ক্লিয়ার কি? এবার সবচেয়ে মজার বিষয় একটা শুনবা, কি সেটা হচ্ছে যে সরকার গত ৪ মাসে ২০০০ কত কোটি টাকার ডলার কিনেছে। ২,০০০ কোটি টাকার ডলার কিনছে? ২০০০ প্লাস কোটি টাকার ডলার। এত ডলার কেন কিনলো হঠাৎ করে? এবং এই ডলারগুলো নাকি সবগুলোই জমা আছে এইখানে পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে, ইংল্যান্ডে পাকিস্তান আচ্ছা, ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে। ওকে। তার মানে আপনি তো এখন ইংল্যান্ডে বসবাস করছেন। চাইলে যেকোনো সময় তথ্য আপনি বের করতেই পারবেন। না, কারণ হচ্ছে যে এইখানে যেসব মার্চেন্ডাইজিং ফার্মগুলো দিয়ে কিনানো হচ্ছে, মানে হ্যাঁ, যেসব তোমার ওয়েস্টার্ন মানিগ্রামের যেই ইয়েগুলো দিয়ে, এই হ্যাঁ, হ্যাঁ, টাকাগুলো হ্যাঁ। সব ন্যাশনাল ব্যাংকে জমা হয়, পাকিস্তান ন্যাশনাল ব্যাংকে জমা হয়। এটা আমরা আগে থেকেই আচ্ছা, জানি। তো এখনো যে জমা হচ্ছে, ওখানে লোক আছে, ওদের কাছে খবর পাই। এবং এটা খুব বুঝতে সঙ্গোপনে পারছি। কিনা হচ্ছে। এত টাকা কেন? কার এই ডলার? কেন সরকার এই ডলার কিনতেছে হঠাৎ করে? দিন শেষে দিন শেষে এই যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই হয়তোবা টাকাগুলো ব্যয় করবে বা এই ডলারগুলো ব্যয় করবে। হইতে পারে অবাস্তব। তবে আমি এতে দোষ দিব কার জানো? ইন্ডিয়ার। যে ইন্ডিয়ার উচিত টোটাল বর্ডার ক্লোজ করে দেওয়া। টোটাল আমাদের একদমই সাথে তাই। কূটনৈতিক, অর্থনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করা। মিনিমাম ৬টা মাস একদম। ছিন্ন করে রাখলেই হয়। ৬ মাস ছিন্ন করে রাখা বেশ হয়। ৬ মাসে তো দেশ নরকে পরিণত হয়ে যাবে। না, ওইটা কি কেন? হবে সেটা পরের কথা, কিন্তু ইন্ডিয়ার উচিত। আমি না, বলব যে দেশে তো ইন্ডিয়ানদের দেশে উচিত এটা। আমি বলি কিছু উগ্রপন্থী মৌলবাদীদের কারণে সাধারণ মানুষ তো দুর্ভিক্ষে পড়তে পারে না। কারণ বাংলাদেশে অনেক কিছুই ইন্ডিয়া থেকে আমদানি করা হয়। হ্যাঁ? তো দেখো, আমার মতে এটা করুক। একটু ৬ মাস ১ বছর করুক, একটু সাইজ হওয়ার দরকার আছে। হ্যাঁ, তাইলে অন্তত আমাদের দেশের সাধারণ মানুষ সবাই বুঝবে যে আসলেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখাটা আমাদের উচিত, উচিত না। এখন সেটাই। পর্যন্ত কারণ তো আমরা তো তোমার আমরা আমরা তো স্বাধীন। আমরা তো ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, তাই না? হ্যাঁ, তাহলে সেম ভাবে তোমরা ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গেও সম্পর্ক করে একই পদ্ধতিতেই তোমরা ইয়ে করো। কম দামে জিনিস খাওয়াও পাবলিক রে। দেখা গেছে সেটাই। কি ইন্ডিয়া থেকে চাল আমদানি করে পাকিস্তান। পাকিস্তান থেকে আবার সেই চাল ঘুইরা বাংলাদেশে দুবাই হয়ে ঢোকে। আসা আমার দেশে। ৩-৪ হাত বেচা হয়ে যখন বাংলাদেশে যায় তখন তো এমনি জিনিসপত্রের দাম যায় বাইরে। হ্যাঁ, এটা কি ন্যায্যতা? এই যে ৫০,০০০ টন মেট্রিক টন চাউল আনলো 46 টাকা করে, ৪৬ টাকা করে। কেন? হুম। এখন কেন ইন্ডিয়া থেকে আনলা?
সিঙ্গাপুর থেকে আনো, সেম দাম। আমি বললো ঠিক আছে, সিঙ্গাপুরও 46-এ দিচ্ছে, 46-এ দিলে কি হবে, সিঙ্গাপুর থেকে শিপমেন্টে কত খরচ সেটা কি হিসাব করছে কেউ? আবার সিঙ্গাপুরে যেসব কোম্পানিগুলা যাদের কাছ থেকে কিনছো তারা কারা? তারাও তো সে ভারতীয় কোম্পানি। সেটাই। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এখানে মেইনলি হচ্ছে বাংলাদেশটারে বা বাংলাদেশের মানুষগুলারে ইউজ করে কিছু মোটা অঙ্কের টাকা ইনকাম হবে, পাশাপাশি এই বলদগুলারে ইউজ করে এক ধরনের যুদ্ধ বাস্তবায়ন করে মরলে বাঙালি মরবে, তাতে পাকিস্তানিদের কি যায়? ওরা তো উস্কানি উস্কানি দিয়ে বসে থাকবে ঘরে। সেটাই। এবং সেটাই হচ্ছে। তা না হলে ওই যে মিসাইল দেওয়ার কথা বলে, ও কেডা মিসাইল দেওয়ার? না, এটা তো মিসাইল তো এমন জিনিস যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দেওয়া যাবে, বুঝো নাই? 2-4-10টা হ্যাঁ, মিসাইল তো পাঠাই দেওয়া যাবে। বাংলাদেশে তো ম্যানহোলের সংখ্যা কম, তো আবার ঢাকনা ঢাকনা নাই। ওই ম্যানহোলের ভিতরে হয়তো বসায় রাখবে মিসাইল গুলা, ঠেলা গাড়ি দিয়ে পরে বর্ডারের কাছে নিয়ে যায়, ফুটাবে হাতুড়ি দিয়া। মানে এই তো ছাগল হবে। ছাগল কোন লেভেলের হইলে এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের কথাবার্তা বলতে পারে? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি। আর কোনো কমেন্ট আমরা নিব না। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ধন্যবাদ।